নারী টি-20 বিশ্বকাপের জন্য জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। দলে আছেন মাত্র 2 পেসার। লোয়ার অর্ডারের শক্তি বাড়াতে ডাক পেয়েছেন তাজ নেহার। জাতীয় দলের হেড কোচের জন্য অপেক্ষা বাড়ল সমর্থকদের। 11 জনের তালিকা আরও সংক্ষিপ্ত বাফুফের। 15 মে নাম ঘোষণা করবে ফেডারেশন। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি পুরো প্রসেসটার সাথে একমাত্র জড়িত ছিল, এটার বাইরে কেউভাবে জড়িত ছিল না। আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি। এবং লা লিগায় রাতেই হতে পারে শিরোপা নিষ্পত্তি। মর্যাদার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল বার্সা। ড্র করলে ট্রফি ঘরে তুলবে কাতালানরা। নারী টি-20 বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চমক দিয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। লোয়ার অর্ডারে শক্তি বাড়াতে এই ব্যাটারকে অন্তর্ভুক্তি করা হয়েছে বলে জানান নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। ভালো মানের পেসার না থাকায় ইংল্যান্ডের মতো কন্ডিশনেও মাত্র 2 পেসার রাখা হয়েছে দলে। তবে এই কম্বিনেশন নিয়েও এবারের আসরে অন্তত 3টি ম্যাচে জয়ের প্রত্যাশার কথা শুনিয়েছেন দেশের প্রথম নারী নির্বাচক সালমা খাতুন। আরও একটা বিশ্বকাপ প্রত্যাশার গল্প। তবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কঠিনই। গ্রুপে আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। তার উপর সাম্প্রতিক পারফরমেন্সও পক্ষে নয় বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর এবার ঘোষণা করা হলো নারী টি-20 বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড। দলে সবচেয়ে বড় চমক তাজ নেহার। খুব বেশি পারফরমেন্স না থাকলেও লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে তাকে নেওয়া হয়েছে। তাজ একটু ভার্সাটাইল প্লেয়ার। আপনি ওকে ওপেন থেকে আমরা 6 পর্যন্ত সব জায়গায় খেলাইছি এবং সব জায়গায় মোটামুটি আমাদের আশানুরূপ পারফরমেন্স করছে সে। আমরা যেটা চাচ্ছি প্রসপেক্ট যেটা সেটা শো করছে। দ্যাটস ওয়াই তাজ নেহার ইজ দেয়ার। বিকজ আমাদের পুরো 15 জনের টিমে আপনি যদি 11 করেন, 11-এর উপর একটাই ব্যাটসম্যান থাকে, স্পট থাকে, একটাই এডিশনাল ব্যাটসম্যান আমরা রাখতে পারছি। তো সেই ব্যাটসম্যানটা আমরা চুজ করেছি এমনভাবে যে কোনো স্পটটাও কভার করতে পারে ইন কেস অফ ইনজুরি অর পারফরমেন্স বেস। মুখস্থ স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। ঘুরে ফিরে এরাই খেলছেন। পাইপলাইনের অবস্থা যাচ্ছে তাই। তবে প্রশ্ন, ইংল্যান্ডের কন্ডিশনে দলে কেন মাত্র 2 পেসার? ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে আমার 2টা পেস বলার খেলার ইচ্ছা আছে। বাট রিসেন্ট টাইমে আমি যা দেখছি ওসমান ইংল্যান্ডে বল ওরকম মুভ করে না সামারে। আমাদের মতনই অলমোস্ট সাবকন্টিনেন্টের মতনই উইকেট হয়ে গেছে ইভেনচুয়ালি। সো আমাদের প্ল্যান হয়তো ওরকমই থাকবে, একটা পেস বোলার আর স্পিনার নিয়ে খেলার। যদি বল বেশি ঘুরে দেয়ার ইজ এ চান্স। বিশ্বকাপের আগে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 14 জুন নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ মিশন। এবার দলের সঙ্গে নতুন ভূমিকায় সালমা খাতুন। প্রথম নারী নির্বাচক হিসেবে ক্রিকেটারদের পাশে থাকার কথাই জানালেন তিনি। 3টা ম্যাচ যাতে আমরা ভালোভাবে জিততে পারি, আমাদের ওই অ্যাবিলিটি আছে আমাদের টিমের কাছে। আমার কাছে মনে হয় যে ওই অ্যাবিলিটিটা আমার টিমের কাছে। আমি বিশ্বাস করি যে আমাদের মেয়ে জিততে পারবে। 25 মে স্কটল্যান্ড যাবে বাংলাদেশ দল। তার আগে মঙ্গলবার থেকে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। কাজ করছে এটা নিয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। জাতীয় দলের হেড কোচের নাম জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে দেশের ফুটবল সমর্থকদের। আগামী 15 মে কোচের নাম ঘোষণার পাশাপাশি চুক্তিও সেরে ফেলবে বাফুফে। এদিকে 11 জনের শর্টলিস্ট আরও সংক্ষিপ্ত করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচ নিয়োগে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এক একবার এক এক সময় জাতীয় দলের কোচ নিয়োগে বাফুফের ডেডলাইন যেন শেষই হচ্ছে না। এখনও শর্টলিস্টে সীমাবদ্ধ ফেডারেশন। কোচ নিয়োগে ফর্টিস ক্লাব হাউসে জরুরি বৈঠক জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। ধারণা করা হচ্ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে দেশের ফুটবল সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘায়িত করল ফেডারেশন। 11 জনের শর্টলিস্ট আরও সংক্ষিপ্ত করেছে বাফুফে। এরই মধ্যে তালিকায় থাকা সব কোচের সঙ্গে সাক্ষাৎকার শেষ করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। 15 মে অফিসিয়াল চুক্তির সঙ্গে কোচের নামও ঘোষণা করবে বাফুফে। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। এরই মধ্যে শর্টলিস্টে থাকা রোজারিও মিকেল যোগ দিয়েছেন ব্রাজিলের একটি ক্লাবে। তবে বাফুফে সভাপতি বললেন শুধুমাত্র একজনকে নিয়ে ভাবছে না জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যাদের সাথে আমরা কথা বলছি সবাই কিন্তু ওপেন মাইন্ডেড আছে, আর আমরাও তাদের ব্যাপারে ওপেন মাইন্ডেড আছি। 15 তারিখ
সবারই কাইন্ড অফ একটা মানে মিউচুয়ালি ডেডলাইন ছিল। তার ভিতরে আই এম শিওর অনেকে ওদের অপশনস ওপেন রাখবে, আমরা যেরকম ওপেন রাখছি অন্যরা ওপেন রাখতেছে। সাক্ষাৎকারে কোচদের চাহিদার কথাও শুনেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচদের চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে। একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি এবং ডিসকাশন আমরা করতেছি। তার ভিতরে আমরা ভেরি ওপেন মাইন্ডেড যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারবো সেই চেষ্টা আমরা অবশ্যই করব। তবে কোচ নিয়োগে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। জাতীয় দলের জন্য ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। থাইল্যান্ডে কাল প্রথম প্রস্তুতি ম্যাচে টায়ার 1-এর ক্লাব কাসিম বুন্ডিতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। মিলির ইনজুরিতে এই ম্যাচে গোলপোস্টের নিচে দেখা যাবে রুকমা জাকমাকে। ম্যাচের আগে অনুশীলনে রক্ষণ ও মাঝ মাঠে ফুটবলারদের বোঝাপড়া নিয়ে কাজ করেছেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। প্রস্তুতির মঞ্চে পুরনোদের পাশাপাশি নতুনদের পরখ করে নিতে চায় কোচিং স্টাফ। থাইল্যান্ডের অ্যালপাইন ফুটবল ট্রেনিং ক্যাম্পে অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল 2022 ও 2024 সালে ব্যাক টু ব্যাক সাফ জয়ী দলের সামনে এবার হ্যাট্রিক শিরোপার মিশন। আসর সামনে রেখে ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করেছে লাল সবুজ। সবশেষ সাফের শিরোপা জয়ী দলে খেলা সাবিনা মাসুরা সানজিদারা কোচের বিরুদ্ধে বিদ্রোহে জড়িয়ে দীর্ঘদিন ধরেই আছেন দলের বাইরে। অভিজ্ঞদের ছাড়া সাফ জয়ের মিশন এবার আফিদাদের সামনে। সবশেষ অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে চীনের বিপক্ষে লড়াই করলেও উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি লাল সবুজ। তবে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখে সে ব্যর্থতা ঘোচাতে চান জয়িতারা। অনুশীলনে বাটলার ফুটবলারদের ঘাটতি নিয়ে কাজ করলেও গোলরক্ষকদের নিয়ে ব্যস্ত ছিলেন কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। এশিয়ান কাপে কোনো ম্যাচে সুযোগ পাননি নিয়মিত গোলরক্ষক রুকনা চাকমা। গোলরক্ষক মিলির হাতে 3 সেলাই, তবে তার ক্ষত আগের চেয়ে বেশ উন্নতির দিকে। স্বপ্নারানী মণ্ডলের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে রুকনা, তাই থাইল্যান্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে গোল পোস্টের নিচে রুকনাকেই দেখা যাবে বলে জানালেন উজ্জ্বল। থাইল্যান্ডের লিগের টায়ার 1-এর দল কাসিম বুন্ডিতের বিপক্ষে জয়ে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। এদিন রক্ষণ ও মাঝমাঠের ফুটবলারদের বোঝাপড়া নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফ। মিলি হাতে 3টে স্টিচ ছিল, আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে। তো মিলির ফিজিক্যাল ফিটনেস নিয়ে আমি কাজ করছি রেগুলারলি। এই ইঞ্জুরির পর থেকে ওকে নিয়ে কাজ করছি। তো ওকে নিয়ে হয়তো বল ওয়ার্ক করতে পারতেছি না। বল ওয়ার্ক করতে আমার হয়তো আর 2টা দিন সময় লাগবে। তো আগামীকালকে আমার যে ম্যাচ খেলবো, ম্যাচে আমরা স্বর্ণা এবং রূপনাকে খেলানোর চিন্তা ভাবনা করতেছি। মিডফিল্ডারদের যে কমিউনিকেশন, এইটা নিয়ে কাজ করছি বেশি। ওদের ইন অ্যান্ড আউট অফ পজিশনে যে শেপে আনানোর জন্য একজন আরেকজনের সাথে যে কমিউনিকেশনটা দরকার, এটা নিয়ে আজকে একটু বেশি কাজ করেছে। এশিয়ান কাপে খেলা বেশ কয়েকজন ফুটবলার নেই সাফের দলে। অভিজ্ঞদের পাশাপাশি নতুনদের ঝালিয়ে নিতে চান উজ্জ্বল। নতুন কিছু প্লেয়ার ইনক্লুড করেছি দলে। তাদের দেখার একটা সুযোগ হচ্ছে তারা কে কী তাদের রোলস রেসপন্সিবিলিটি আসলে কতটুকু পালন করতে পারে, তাদের দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করতে পারে বা না পারে, এইগুলো দেখার জন্য আমাদের এই ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ। আগামী 25 মে গোয়ায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপে বাংলাদেশের 2 প্রতিপক্ষ মালদ্বীপ ও ভারত। পারভিন আক্তার, সময় সংবাদ। লা লিগা প্রসঙ্গ, মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে লা লিগার 2 চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই ম্যাচ জিতলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে কাতালানরা। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাদ্রিদ শিবিরে ফুটবলারদের অন্তঃকোন্দল। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলেও জয় ভিন্ন ভাবছে না মাদ্রিদিস্তারা। ম্যাচটি মাঠে করাবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। ফুটবল বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই। স্পেন থমকে যাবে পুরো ফুটবল বিশ্ব, কারণ মাঠে নামছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আরও একটি এল ক্লাসিকোর অপেক্ষায় কোটি ফুটবল প্রেমী। শুধু 3 পয়েন্টের লড়াই নয়, এ যেন ইতিহাস, আবেগ আর অহংকারের লড়াই, যেখানে এক মুহূর্তের ভুলে বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প। এ মৌসুমে দারুণ ছন্দে আছে 2 দলই। রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে আছেন এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম। গতি আর কাউন্টার অ্যাটাকে যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন তারা। অন্যদিকে তরুণদের নিয়ে ভয়ঙ্কর এক ইউনিট গড়ে তুলেছে বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি, সামনে লামিন ইয়ামালের দ্রুতগতির ফুটবল নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে কাতালানদের। এল ক্লাসিকো মানেই আলাদা চাপ। এখানে ফর্ম, পরিসংখ্যান কিংবা র্যাঙ্কিং অনেক সময় গুরুত্ব হারায়, কারণ এই ম্যাচে জিততে হলে দরকার স্নায়ুর লড়াইয়ে উতরে যাওয়ার সক্ষমতা।
ম্যাচটা বার্সেলোনার ঘরের মাঠে হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে কাতালানরা। তাছাড়া সাম্প্রতিক সময়ে বড় ম্যাচে বার্সার আক্রমণ ভাগও দুর্দান্ত, তাই শুরু থেকেই হতে পারে হাই প্রেসিং আর আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। বিশেষ নজর থাকবে এমবাপ্পে আরাউহো দ্বৈরথে। একই সঙ্গে তরুণ ইয়ামাল কেমন খেলেন সেটাও দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অন্যদিকে শিরোপার রেস থেকে অনেকটাই ছিটকে গেছে মাদ্রিদিস্তারা। তার মাঝে দেখা দিয়েছে দলের ভেতরে অন্তর্কুন্দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই ফুটবলারের মারামারির ঘটনা ক্ষোভের জন্ম দিয়েছে সমর্থকদের মাঝে। এমন পরিস্থিতিতে চরম উত্তেজনার ম্যাচে কতটা ভালো করতে পারবে সেটা নিয়েও প্রশ্ন আছে, যদিও বিষয়গুলো সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন রিয়াল কোচ। লা লিগায় শিরোপার দৌড়ের জন্য ম্যাচটা হতে পারে গুরুত্বপূর্ণ। একটি জয় বদলে দিতে পারে পুরো সমীকরণ। তাই আজ রাতের অপেক্ষা শুধু স্পেনের নয়, পুরো ফুটবল বিশ্বের। কারণ এই ম্যাচ জিতলে বা ড্র করলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে কাতালোনিয়ানরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। খেলার মাঠ সংকটে প্রাণচঞ্চল হারাচ্ছে ময়মনসিংহ নগরী। 33টি ওয়ার্ডে নগরীতে খেলার জায়গা না পাওয়ায় শিশু কিশোররা বেড়ে উঠছে হাহাকারে। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ায় 8 বছর পেরিয়ে গেলেও কোথাও গড়ে ওঠেনি নিজস্ব পার্ক, বিনোদন কেন্দ্র। মোবাইল ফোনের নীল আলোয় আসক্ত হচ্ছে শিশুরা। শেখ মাহবুব আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন ওবায়দুল হক। ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়ে ওঠা জনপদ ময়মনসিংহে দিনকে দিন বেড়েছে জনবসতি। আবাসন চাহিদা মেটাতে সবুজ সরিয়ে আকাশ আটকানোর চেষ্টায় ব্যস্ত ভবনগুলো। শহুরে কোলাহলে হারিয়ে যাচ্ছে দুরন্ত শৈশব। 4 দেয়ালের বাইরে এক চিলতে সবুজ যেন সোনার হরিণ। খেলাধুলায় ময়মনসিংহ শহরের অলিগলিতে কোনো রকমে টিকে আছে কৈশোরের প্রাণচঞ্চলতা। খেলার মাঠ নেই, তাই কোথাও গলির রাস্তায় ভরসা শিশু কিশোরদের, আবার কোথাও রেল লাইনের পাশে ময়লা আবর্জনা আর ঝোপঝাড় সরিয়ে তারা মেতেছে খেলাধুলায়। পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী ঘনবসতিপূর্ণ নগর এলাকায় প্রতি 3 থেকে 5 হাজার মানুষের জন্য একটি করে খেলার মাঠ থাকার কথা। কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নীত হওয়ার 8 বছর পেরিয়ে গেলেও এই সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের কোথাও নিজস্ব কোনো খেলার মাঠ নেই। বাসায় বসে কি করব, বিকালবেলা আমাদের তো খেলতে ইচ্ছে করে, আমরা রাস্তায় এই জন্য খেলি। এখন তো মাঠ নাই, রাস্তায় খেলতে হয়। আমরা মাঝে মাঝে বকাও খাই যে এখানে খেলা যাবে না। নগরীতে হাঁটাহাঁটি, শরীর চর্চার স্থান কিংবা একটু বুক ভরে শ্বাস নেওয়ার জন্য এই নগরবাসীর একমাত্র ভরসা ব্রহ্মপুত্র নদের পাড়ের জয়নুল আবেদিন পার্ক। ছুটির দিন কিংবা উৎসবে এই এক চিলতে জায়গাতেই ভেঙে পড়ে পুরো নগরের মানুষ। আমরা শহরে একদম বদ্ধ অবস্থায় আছি, নিঃশ্বাস ফেলার একটু জায়গা নাই। প্রশস্ত পরিসর যেখানে শিশু মন বিকশিত হবে, এই ধরনের যদি কর্মকাণ্ড নজর দেয়। বিশেষজ্ঞরা বলছেন খেলার মাঠ আর বিনোদন কেন্দ্রের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ। নগরবিদরা বলছেন ময়মনসিংহ সিটিতে ন্যূনতম 37টি খেলার মাঠ দরকার। খেলার মাঠে খেলতে হবে, হাঁটুতে 2-1টা ঘষা লাগবে, এভাবেই তো আমরা শিখেছি। কিন্তু এখন তো ছেলেমেয়েরা সেই খেলার সুযোগ পাচ্ছে না। পরবর্তী প্রজন্ম যেন অসুস্থ না হয়ে পড়ে সেটাকে কভার করার জন্য, সেটাকে রিকভার করার জন্য আমাদের উচিত হবে আমাদের শহর জুড়ে বিস্তৃতভাবে মাঠ পরিসর তৈরি করা। তবে আশার কথা শুনিয়েছেন নগর প্রশাসক, জানিয়েছেন পরিকল্পনার কথাও। আমরা যে খালগুলো খনন করতেছি সেটা 2 পারে গাছ রুয়ে দিব, বসবার বেঞ্চ করে দিব। চেষ্টা করব ময়মনসিংহে সিটি কর্পোরেশন উদ্যোগে খেলার মাঠ করার জন্য। নিরাপদ খেলার মাঠ আর উন্মুক্ত বিনোদন কেন্দ্র একটি বাসযোগ্য নগরের অপরিহার্য অংশ, কিন্তু সেই মৌলিক সুযোগ থেকেই বঞ্চিত হচ্ছে ময়মনসিংহ নগরীর লাখো শিশু কিশোর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রংপুরে শেষ হলো নতুন কড়ির প্রতিযোগিতা। এতে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 12 থেকে 14 বছর বয়সী প্রায় 3 শতাধিক শিশু কিশোর। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে প্রতিযোগীরা। তাদের প্রত্যাশা এমন আয়োজনের মাধ্যমে আরও বড় পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। 8 দিন জুড়ে উৎসবমুখর পরিবেশে চলে নতুন করি ক্রীড়া প্রতিযোগিতা। ফুটবল, কাবাডি, মার্শাল আর্ট ও ক্রিকেট সহ বিভিন্ন বিভাগে অংশ নেয় ক্ষুদে প্রতিযোগীরা। প্রতিদিনই ছিল শিশুদের প্রাণবন্ত পরিবেশনা আর দর্শকদের উচ্ছ্বাস।
রোববার রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিশু কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নতুন করি ক্রীড়া প্রতিযোগিতা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 12 থেকে 14 বছর বয়সী 3 শতাধিক কিশোর কিশোরী ক্রিকেট, ফুটবল, সাঁতার, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্ত পর্ব শেষে নিজেদের প্রতিভার ঝলক দেখানো বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, সনদপত্র ও উপহার। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত খুদে প্রতিযোগীরা। তাদের প্রত্যাশা, এমন আয়োজনের মাধ্যমে আরো বড় পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে। আমি নতুন করিতে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাকে অনেক ভালো লাগতেছে এবং বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে আমি মন থেকে স্বাগতম জানাই। সামনের দিনে বিভাগে খেলে ইনশাল্লাহ আমি চ্যাম্পিয়ন হতে চাই। আজকে আমি অনেক ভালো খেলেছি, এর কারণে আজকে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। আগামীতে আমি একজন ভালো প্লেয়ার হতে চাই, ন্যাশনাল টিমে খেলতে চাই, এটা আমার স্বপ্ন। শিশুদের প্রতিভা বিকাশে এমন আয়োজন করায় সরকারকে ধন্যবাদ জানান অভিভাবক ও ক্রীড়া সংগঠকরা। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার দাবি ও প্রত্যাশার কথা জানান তারা। অবশ্যই বারবার হওয়া দরকার, কারণ এটা খুব ভালো, খুব সুন্দর একটা করছে সরকার। তারপর হচ্ছে আমার ছেলে আসছে, আমি খুব এক্সাইটেড। প্রাইমারি সেকশন থেকে আস্তে আস্তে ধীর গতিতে যদি আগাই আসে তাহলে এটা বাচ্চাদের জন্য একটা বিরাট একটা সাফল্য। অ্যাথলেটকে একটা প্রোগ্রামের মধ্যে আনে একটা বার্ষিক টাকা অনুদান দিবে, এইটা অনেক ইম্পর্টেন্ট। যখন একটা বাচ্চা একটা বড় অঙ্কের টাকা পাবে, তার সামনের খেলতে আর কোনো বাধা থাকবে না। মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতেই খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এমন আয়োজন জানান জেলা প্রশাসক। নতুন কুড়ি স্পোর্টস, এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা উদ্ভাবনী উদ্যোগ। তারা যাতে একটু মাদক থেকে দূরে থাকে, তারা যাতে অনলাইন জুয়া থেকে দূরে থাকে। এখান থেকে হয়তো আমরা বিভাগের চ্যাম্পিয়ন পাবো এবং বিভাগ থেকে আমরা এটা এক পর্যায়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে। গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজকদের আশা, নতুন কুড়ির এই মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের দেশ সেরা। রংপুরের জেলা স্টেডিয়াম থেকে রেদওয়ান হিমেল, সময় সংবাদ। এদিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে শেষ হয়েছে নতুন করে জেলা পর্যায়ের 7টি ইভেন্টের চূড়ান্ত পর্বের খেলা। মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীমঙ্গল উপজেলা, আর ছেলেদের খেলায় জয়ী হয়েছে মৌলভীবাজার পৌরসভা। এ ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় থাকলে জেলা পর্যায় থেকে ভালো মানের খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের ফুটবল ইভেন্টের ফাইনাল। মেয়েদের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় শ্রীমঙ্গল উপজেলা ও মৌলভীবাজার পৌরসভা দল। শ্রীমঙ্গল শুরু থেকেই মৌলভীবাজার পৌরসভাকে চাপে রাখে। মৌলভীবাজার পৌরসভা দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা চালায় শ্রীমঙ্গলকে হারাতে। প্রথমার্ধে গোল করতে না পারলেও বিরতির পর চমৎকার নৈপুণ্য দেখিয়ে শ্রীমঙ্গল উপজেলা দল 1 গোলে জয়ী হয়। একই মাঠে দ্বিতীয় পর্বের খেলায় মুখোমুখি হয় মৌলভীবাজার পৌরসভা ও শ্রীমঙ্গল উপজেলা বালক দল। গোলের জন্য দুদলই একে অপরের পোস্টে আক্রমণ ও পাল্টা আক্রমণ চালায়। গোলরক্ষকের দক্ষতায় কেউই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে মৌলভীবাজার পৌরসভা 1 গোল দিয়ে এগিয়ে যায়। শ্রীমঙ্গল চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। 1 গোলের জয় পায় মৌলভীবাজার পৌরসভা দল। এ খেলায় অংশ নিতে পেরে খুশি খেলোয়াড়রা। আর এরকম ইভেন্ট নিয়মিত করলে দক্ষ খেলোয়াড় জেলা থেকে উঠে আসবে বললেন ক্রীড়ামোদী সমর্থকরা। আমরা চাইও খেলা আরো থাকতো, আমরা আগামীতে জানো খেলা আরো খেলাইতে পারি। আজকে খেলায় যেটি আমরা অনেক খুশি হয়েছি সবাই। বাচ্চারা এটা নিয়ে খুব আনন্দ পাচ্ছে এবং আমরা যারা এই ক্রীড়াঙ্গনের সাথে যারা জড়িত আমরাও খুবই আপ্লুত। অনেক ছেলে মেয়ে মাঠ চিনত না, ওরা মাঠে এসেছে এবং এই ধরনের ছেলেপেলেরা সবসময় মোবাইল ইউজ করে, কিন্তু মাঠে যতদিন ছিল খেলার জন্য ওরা এই মোবাইলটা ইউজ করতেই পারে না। প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে 8টা ইভেন্ট থেকে 8টা ছেলেও যদি যায়, 8টা মেয়েও যদি যায়, এটা অবশ্যই ডিস্ট্রিক্টের জন্য একটা ভালো প্রতিফল। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে জয়ী খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সারা বাংলাদেশের এই 8টি অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের থেকে বাছাই করে চূড়ান্ত প্রতিভাবান খেলোয়াড়দেরকে আপনার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে প্রেরণ করা। আমরা আশা করছি যে জাতীয় পর্যায়ে আমাদের মৌলভীবাজার জেলার ওরা খুব ভালো একটা ফল বয়ে নিয়ে আসবে এবং এখান থেকেই আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। খেলা শেষে 7টি ইভেন্টে জয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক।
সময় সংবাদ, মৌলভীবাজার। আবারও স্বাগত খেলার সময়। কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তাল ঢেউয়ে এবার নতুন রোমাঞ্চ। বোট ছাড়াই শুধু শরীর আর কৌশল ব্যবহার করে ঢেউয়ের সঙ্গে লড়াই শুরু হয়েছে বডি সার্ফিং। বিশ্বের প্রাচীনতম জলক্রীড়াগুলোর একটি এবার জায়গা করে নিচ্ছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে। শুধু বিনোদন নয়, সমুদ্র নিরাপত্তা আর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের স্বপ্নও দেখছেন বডি সার্ফাররা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের ভাঙা ঢেউকে সঙ্গী করে শরীর ভাসিয়ে তীরের দিকে ছুটে চলা, এটাই বডি সার্ফিং। 336 বছরের পুরনো এই জলক্রীড়ার সূচনা হয়েছিল হাওয়াই দ্বীপপুঞ্জে। ডলফিনের ঢেউ ভেঙে তীরে ফেরার দৃশ্য থেকেই অনুপ্রাণিত হয়েছিল মানুষ। এবার সেই রোমাঞ্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো কক্সবাজার সমুদ্র সৈকতে। আয়োজকদের মতে বডি সার্ফিং শুধু বিনোদন নয়, সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রেও কার্যকর। রিপ কারেন্টে পড়ে বিপদে পড়া পর্যটকদের ঢেউ ব্যবহার করে নিরাপদে তীরে ফেরার কৌশল শেখাতেও সহায়তা করবে এই বডি সার্ফিং। লাইফগার্ডরা যখন উদ্ধার কাজে দূরে চলে যায় এবং আসতে গেলে অনেক বড় বড় ঢেউর ভিতরে অনেক সমস্যাতে পড়ে, বডি সার্ফিংটা জানলে খুব দ্রুত কুলে চলে আসা যায়। বোট ছাড়াই শরীরের ভারসাম্য আর দক্ষতায় বডি সার্ফিংয়ের মূল শক্তি। আন্তর্জাতিকভাবে ব্যবহৃত ছোট হ্যান্ডপ্ল্যান এখনও দেশে সহজলভ্য না হলেও স্থানীয় সার্ফাররা নিজ উদ্যোগে তৈরি করেছেন সরঞ্জাম। তাদের আশা, এই জলক্রীড়া কক্সবাজারের পর্যটনে যোগ করবে নতুন মাত্রা। বডি সার্ফিংটা আমরা সবাই মিলে উদ্বোধন করতেছি, যেন বডি সার্ফিং এর মাধ্যমে মানুষ সমুদ্রমুখী হয়। যারা আগত পর্যটক ব্যবসায়ী যারা এখানে সমুদ্র সৈকতে আসবেন, ওনারাও ওই প্রশিক্ষণটা যদি পায় তাহলে ওনারাও নিরাপদে থাকবেন। পর্যটক মনে করেন এখানে অনেকে গোসল করতে আসে এবং পানির স্রোতে পরে গিয়ে দূরে চলে যায়। ঢেউর মাধ্যমে যদি একটু নাড়ে চাড়ে যদি সামনে দেয় তাহলে ঢেউর সাহায্যে একদম কিনারে চলে আসতে পারবে। রোববার সকালে লাবণী পয়েন্টে আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নেন 30 জন বডি সার্ফার। সংশ্লিষ্টদের বিশ্বাস, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার একদিন আন্তর্জাতিক বডি সার্ফিং এর গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠবে। এটি খুব সহসাই জনপ্রিয় হয়ে উঠবে। এটি অতি দ্রুত একটি কম্পিটিশনও আমরা করতে যাব, যদি আমরা কোনো স্পন্সর পাই আমরা একটি কম্পিটিশনও করতে যাবো এবং অবশ্যই এটি একটি জাতীয় ক্রীড়ার অন্তর্ভুক্তি নেওয়ার দিকে আমরা আগাবো। নতুনদের জন্য প্রতি বৃহস্পতিবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত লাবণী পয়েন্টে বিনামূল্যে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তাল ঢেউর বুক ছিঁড়ে এগিয়ে চলার এই রোমাঞ্চ এখন কক্সবাজারের নতুন পরিচয়, স্বপ্ন। একদিন আন্তর্জাতিক প্রতিযোগিতার ঢেউ উড়বে বাংলাদেশের লাল সবুজের পতাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও স্বাগত খেলার সময়। চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত হয়েছে সাম্পান খেলা বা সাম্পান বাইচ। কর্ণফুলী ও দেশের নদ নদী রক্ষায় 20তম সাম্পান খেলা ও চাটগাইয়া সংস্কৃতি মেলার শেষ দিনের অংশ হিসেবে এই সাম্পান বাইচ অনুষ্ঠিত হয়। 11টি সাম্পান এই প্রতিযোগিতায় অংশ নেয়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীতে প্রতিবারের মতো এবার অনুষ্ঠিত হয়েছে সাম্পান খেলা। সাম্পান বাইচ দেখার জন্য নদীর দুই তীর ও নৌযানে নারী পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নেচে গেয়ে তারা সাম্পান প্রতিযোগিতায় অংশ নেওয়া মাঝিদের উৎসাহ দেন। কর্ণফুলী ও দেশের নদ নদী রক্ষায় 20তম সাম্পান খেলা ও চাটগাইয়া সংস্কৃতি মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এই সাম্পান বাইচ। 3 দিনব্যাপী আয়োজনের শেষ দিনে নগরীর উত্তর পাড়ের অবমিত্র ঘাট থেকে দক্ষিণের চর পাথরঘাটা ঘাট পর্যন্ত এই সাম্পান বাইচ অনুষ্ঠিত হয়। 11টি সাম্পান এই প্রতিযোগিতায় অংশ নেয়। 12 বছর এগিয়েছে 1 নম্বর তো মঞ্জার মঞ্জুর দ্বিতীয় হয়েছে, এটা অনেক খুশির সীমানা নাই। এটা আরো বড় করে আয়োজনটা করলে আরো অনেক সুন্দর আর হয় আর কি। সুশৃঙ্খলভাবে এই সাম্পান ঘাট আজকে হয়েছে। আমরা দীর্ঘত 12 মধ্যে বিশৃঙ্খল হয়তো, কিন্তু এবার খুব সুন্দরভাবে হয়েছে। এবছর একটু বেশি ছিল, একটু খুব আনন্দ পাইছি এবছর। ছোটবেলা আমার আমাদের খাদ্য এখানে আসছি, ছোটকাল থেকে আসছি। আমাদের এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের নদী দূষণমুক্ত এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। তুলনায় অনেক সুন্দর হয়েছে এবার,
অনেক লোকজন, অনেক মানুষ এসে, অনেক ভালো লাগছে। চট্টগ্রামের অর্থনীতি ও পরিবেশের ওপর কর্ণফুলী নদীর অবদান ব্যাপক। তবে দখল আর দূষণের কবলে পড়ে এখন মৃতপ্রায় দেশের অন্যতম বৃহৎ এই নদ। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় এই নদকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। লক্ষ লক্ষ মানুষের যে দাবি, আমি আশা করব প্রশাসন সেটা শুনবে, কারণ এই কর্ণফুলী নদীটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় একটা নদী। মোট আমদানি রপ্তানির 92% এই কর্ণফুলী নদী দিয়ে হয়ে থাকে। এই সব কারণে এই নদীকে রক্ষা করা দরকার। হাইকোর্ট যে আদেশ দিয়েছেন 2181 অবৈধ স্থাপনা, সেগুলো উচ্ছেদ করে নতুন করে যেগুলি দখল হয়েছে সেগুলি উচ্ছেদ করে কর্ণফুলীকে তার সমমহিমায় রক্ষা করা হোক। সাম্পানবাজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে কর্ণফুলী চর পাথরঘাটা বড় সাম্পান সমিতির মোজাম্মল মাঝি। দ্বিতীয় স্থান অধিকার করেছে শিকল বাহার, ওহিদিয়ার কাশেম মাঝি। আর তৃতীয় হয়েছেন চর পাথরঘাটার রনি মাঝি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কুয়েতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন ও প্রীতি সমাবেশ। আয়োজকরা বলেছেন, প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই তাদের এই উদ্যোগ। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠানে কুয়েত প্রবাসী বিভিন্ন ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ ও আল জাজিরা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন আলী। অনুষ্ঠানে ভবিষ্যতেও ক্রীড়ার মাধ্যমে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসীর সময়ের সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ ইকবাল। প্রবাসীর সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।